প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমরা যৌথভাবে কথা বলবো। আজকে আমি কথা বলবো না, মূলত আমি কথা শুনবো আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের এই কথা বলবার জন্য উপস্থিত আছেন মনোজ দাস বলছি। সারা পৃথিবীর কূটনৈতিক মহল বলছে শেখ হাসিনার দেশে ফেরা শুধুমাত্র সময়ের অপেক্ষা। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই কমিশনের প্রধানকে ঘোষণা করতে হবে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হলো এবং নির্বাচনে যোগ দিতে আওয়ামী লীগের জন্য আর কোনো বাধা নেই। হ্যাঁ, এটা হবেই, হতে বাধ্য। মোহাম্মদ ইউনূসের সরকারের ক্ষমতা নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখে এবং নিষিদ্ধ আওয়ামী লীগকে করে তারা নির্বাচনের ব্যবস্থা করে। এক তো দুনিয়াব্যাপী কূটনৈতিক চাপ, তার উপর আওয়ামী লীগের দল হিসেবে চাপ। এই চাপের একেবারে হাতে গরম প্রমাণ গত 13ই নভেম্বরের লকডাউন। প্রত্যাশার চেয়ে অনেক অনেক বেশি সফল এই লকডাউন একেবারে ফাঁস হয়ে বসছে ইউনূসের গলায়। ইউনূসের পায়ের নিচে যে শক্ত একটা বস্তু, একটা অবলম্বন ছিল এতদিন, যার ওপর সিলিংয়ে দড়ি বেঁধে নিচে ঝুলেছিলেন, কিন্তু পায়ের নিচে ওই শক্ত জায়গাটা ছিল বলে এতদিন তার গলায় ফাঁস চেপে বসেনি। তার জন্য তিনি বেঁচে আছেন। বুঝতেই পারছেন, এই তলার অবলম্বনটি হচ্ছে আমেরিকা এবং এইটার জন্যই, আমেরিকার জন্যই তিনি বেঁচে আছেন। কিন্তু পায়ের তলার এই অবলম্বনটি ক্রমশই সরে গেছে, আর একেবারে সরে গেলে শ্বাস বন্ধ তো হবেই। ফলে মৃত্যু ছাড়া ইউনূসের সামনে আর কোনো পথ নেই। ইউনূস কম পাপ তো করেননি, সেসব পাপের হিসাব করতে গেলে অনেক সময় যাবে। শুধু মোটা মোটা কয়েকটা ঘটনা না বললেই নয়, যেগুলো তাই বলছি। প্রথমত, ষড়যন্ত্রের শরিক হয়ে দেশের গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো, সংবিধানকে ভেঙে দেয়া এবং সংবিধানের অবমাননা করাটা কিন্তু দেশদ্রোহ, মনে রাখতে হবে। এবং দেশদ্রোহের শাস্তি মৃত্যুদণ্ড। দ্বিতীয়ত, দেশটার অসাম্প্রদায়িক আত্মাকে হত্যা করে ইসলামী মৌলবাদীদের হাতে তিনি দেশটাকে তুলে দিয়েছেন, সেইটা তার আর এক বড় অপরাধ। তৃতীয় অপরাধ, মব সন্ত্রাসে মদদ দিয়ে কয়েক শত নিরপরাধ মানুষকে তিনি মানুষের যে হত্যা হয়েছে তার দায় তার ওপরেই বর্তাবে, কারণ এদের বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা নেননি। চতুর্থত, নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় মামলা ও অর্থদণ্ড থেকে নিজেকে অব্যাহতি দিয়ে নিয়েছেন তিনি, যেটা তার উচিত নয়। পঞ্চমত, দেশের অর্থনীতি ধ্বংস করা, সংবিধান ধ্বংস করা, সংবিধান ব্যাখ্যার নামে জালিয়াতি করে ক্ষমতা দখল করা, অর্থাৎ ভুয়া একটা সংবিধানের ব্যাখ্যা দিয়ে ক্ষমতা দখল করেছিলেন। কত আর বলবো, তাই শেষটা বলি। সেটা হলো 32 নম্বর ধানমন্ডির বাড়ি ধ্বংস করা। এই বাড়ি ছিল মুক্তিযুদ্ধের তীর্থস্থান। যদি 5 আগস্টের আগে ধ্বংস হতো এই বাড়ি, তাহলে একটা কথা ছিল, বলা যেত উন্মত্ত জনতার ক্রোধের বলি হয়েছে বঙ্গবন্ধুর বাড়ি। যেমন আরো অনেক কিছু ভেঙে চুরমার হয়েছিল সেদিন, এমনকি বঙ্গবন্ধুর বিশাল যে মূর্তি, সেটাকে কিভাবে অপমান করা হয়েছিল সেটা দেখা গেছে। কিন্তু তা তো নয়, তিনি ক্ষমতায় বসার পর মুক্তিযুদ্ধের স্মৃতি ও ইতিহাস মুছে দেওয়ার সংকল্প নেয়ার পর ভাঙা হয়েছে এই বাড়ি। তিনি কিছুই করেননি, বরং যারা এই ধ্বংসের কাজে লিপ্ত ছিল তাদের পক্ষে সাফাই গেয়ে বলেছেন এটা নাকি মানুষের স্বতঃস্ফূর্ত ক্রোধের বহিঃপ্রকাশ এবং ভারত থেকে শেখ হাসিনার দেয়া উস্কানিমূলক বক্তব্যের জন্যই নাকি এটা হয়েছিল। 32 নম্বর ভাঙার পর পাকিস্তানের শাসক ও সামরিক বাহিনীর উল্লাস ছিল দেখার মতো। ধানমন্ডির 32 নম্বর বাড়ি ধ্বংসের ঘটনাটি ঘটে 2025 সালের এবছর 5ই ফেব্রুয়ারি। তারপর দিন 6 ফেব্রুয়ারি পাকিস্তান সেনাবাহিনীর একটি এক্স হ্যান্ডেলে অ্যাকাউন্টে টুইট করে শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক বলা হয় এবং বাড়িটি গুড়িয়ে দেয় উচ্ছ্বাস প্রকাশ করে বলা হয় এতদিনের সেদিনের শোধ নেওয়া গেল।
মোহাম্মদ ইউনূসের এসব কাজ বলা বাহুল্য দেশদ্রোহিতার অপরাধ, সেই সঙ্গে ফৌজদারি অপরাধও বটে। শেখ হাসিনা দেশে ফিরে এবং ক্ষমতায় ফিরে ইউনূসের সব অপরাধের যে বিচার করবেন বলাই বাহুল্য। তিনি আগে থেকে নিজেকে এবং নিজের সাঙ্গপাঙ্গদের ইনডেমনিটি দিয়ে রেখেছেন বটে, তবে সেসব কোনো কাজে আসবে না। এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে ওঠে যে দেশে না হয় ফিরলেন শেখ হাসিনা, কিন্তু দেশে ফিরলেই তো ক্ষমতায় ফেরা হয় না। আর ক্ষমতায় না বসতে পারলে ইউনূসের বিচার কিভাবে করবেন তিনি? তাহলে প্রশ্ন, ক্ষমতায় কিভাবে ফিরবেন, কিভাবে ফিরবেন ও কবে ফিরবেন? সেই প্রশ্নের জবাব পেতে আমরা চোখ রাখবো একটা বিশেষ খবরের দিকে। বেশ কিছুদিন ধরে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সেফ এক্সিট নিয়ে দেশ ছাড়তে চাইছেন, এটা কোনো গোপন খবর নেই। আর এমনকি ইউনূসের নিজের দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম পর্যন্ত নিজের সাংবাদিকদের ডেকে বলেছেন যে বেশ কয়েকজন উপদেষ্টা পালাতে চাইছেন, তাদের নাম তার কাছে আছে এবং সে নামগুলো তিনি ফাঁস করে দেবেন যথাসময়ে। একবার ভাবুন তো, কেন কথা বললেন নাহিদ ইসলাম? যদি ইউনূস সরকারের সামনে কোনো বিপদ না থাকে, যদি এতদিন যেভাবে লুটে পুটে খেয়েছে উপদেষ্টারা সেই পরিস্থিতি যদি বহাল থাকে, তাহলে কেন পালাবার কথা সেই ভাবনা আসছে উপদেষ্টাদের মাথায়? আওয়ামী লীগ নিষিদ্ধ, তাদের নির্বাচনে দাঁড়াবার সম্ভাবনা নেই, তাছাড়া দেশে আওয়ামী লীগের সমর্থক নেই, এটাই তো তারা বলেন। আর তাহলে কাকে ভয় পাচ্ছেন ইউনূস ও তার চেলা চামুন্ডারা? তারা তো জামাতের ঘরের লোক, এনসিপি তাদের নিজেদের দল, আর বিএনপি, জুলাই অভ্যুত্থানের অন্যতম শরিক তো বিএনপি। গত বছরের অন্তর্বর্তী সরকারের সব পাপের অংশীদার তো তারাও। ওই ৩২ নম্বর ভাঙায়, সেই যে ভাঙার কাজে বিএনপিও তো জড়িত ছিল। তাহলে বিএনপিকে কিসের ভয়? বিএনপিকে এরা ভয় পাচ্ছে না, কারণ এরা জানে আওয়ামী লীগকে ভোটের বাইরে রাখা যাবে না। আওয়ামী লীগ ভোটের ময়দানে এলে ঝড়ের মুখে বাঁশ পাতার মতো উড়ে যাবে ইউনূস, এনসিপি, জামাত, বিএনপি। তেমন পরিস্থিতিতে বিএনপি, জামাত, এনসিপি জোট বেঁধে লড়াইতে নামতে পারে, তবে তাতেও লাভ হবে না। কেন হবে না? কারণ ভারত আছে শেখ হাসিনার পাশে। কিভাবে আছে, কিভাবে মদদ দেবে? যেভাবে থাকলে ভোটের ময়দানে ভালো ফল করা যায়, প্রতিদ্বন্দ্বিতায় থাকা যায়, প্রতিদ্বন্দ্বিতায় জেতা যায়। আর কিছু ভেঙে বলছি না, এটা আওয়ামী লীগের বিরোধীরা জানে বলেই পালাবার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। মার্কিন হাই কমিশনের ট্রেসি জ্যাকবসনের সঙ্গে কথা বলতে একের পর এক উপদেষ্টা ছুটছেন, তবে কাজ হচ্ছে না, কোনো আশার আলো নেই। এসব খবর পাচ্ছেন ইউনূস। তিনি বুঝেছেন ট্রাম্পের প্রশাসন তাকে বলির পাঁঠা করতে চায়। তারা ইউনূসকে দেশ ছাড়তে দেবে না এবং ভারতও দেবে না, এখানে তাকে আটকে দেবে। আর ইউনূস যত দেখছেন পালাবার পথ বন্ধ হচ্ছে, তত বেসামাল হয়ে উল্টো পাল্টা বকতে শুরু করেছেন। কদিন আগে ভারতের রক্ষামন্ত্রী রাজনাথ সিং কড়া গলায় ধমক দিয়েছেন ইউনূসকে, বলেছেন ঠিকঠাক না চললে আমরা ব্যবস্থা নিতে পারি, তবে চাই না বাংলাদেশের বিরুদ্ধে তেমন কোনো কড়া ব্যবস্থা নিতে। একদিকে ভারতের হুমকি, অন্যদিকে শেখ হাসিনার ফিরে আসা, দুই সাঁড়াশি চাপে দিশেহারা ইউনূস। বাঁচার রাস্তা একে একে বন্ধ হয়ে যাচ্ছে, একে একে নিভিছে দেউটি। পাপ বাপকেও ছাড়ে না, আপনিও ছাড় পাবেন না মোহাম্মদ ইউনূস। আগে আপনার পাশে দাঁড়াতো নোবেল জয়ীদের দল, গত 15 মাসে যা করেছেন আপনি, তাতে কেউ আর আপনার পাশে আসবে না। দেখতে পাচ্ছেন বড় বড় রাষ্ট্র শাসকের নাম যখন টাইম ম্যাগাজিনে আসে এবং ছবির টাইম ম্যাগাজিনে ওঠে, তখন অনেকেই ধরে নেন যে এই রাষ্ট্র শাসকের হয়তো পতন হবে, বা যাদের পতন হয়েছে তারা আবার তাদের সাম্রাজ্য ফিরে পাবে। 2024 সালের 5 অক্টোবর যখন শেখ হাসিনার ছবি এবং শেখ হাসিনার নাম টাইম ম্যাগাজিনে প্রচার হয়েছে, তখন অনেক জায়গায় নিউজ হয়েছে যে অসম্ভব হলেও সত্যি, শেখ হাসিনার খুব শীঘ্রই প্রত্যাবর্তন হতে চলেছে। তখন অনেকেই এই বিষয়টা নিয়ে হাস্যরস করেছে, বলে যে এটা কি করে সম্ভব, কখনোই সম্ভব না।
শেখ হাসিনার প্রত্যাবর্তন। কিন্তু এখন সেটা সত্যি হতে চলেছে। টাইম ম্যাগাজিনের সাথে আন্তর্জাতিক রাজনীতির একটা চক্র আছে। টাইম ম্যাগাজিন বুঝতে পারে কোন রাষ্ট্রশাসকের কখন পতন হবে, টাইম ম্যাগাজিন বুঝতে পারে কোন রাষ্ট্রশাসকের কখন প্রত্যাবর্তন হবে। এই টাইম ম্যাগাজিন তখন খুব ইজিলি বুঝতে পেরেছে যে শেখ হাসিনা খুব তাড়াতাড়ি প্রত্যাবর্তন হবে। সেই কারণে টাইম ম্যাগাজিন ওই ব্যাপারগুলা এবং শেখ হাসিনার ছবি ছাপিয়েছিল। ১.৫ বছর পরে হলো সেটা সত্য প্রমাণিত হতে যাচ্ছে। শেখ হাসিনার বাংলাদেশে খুব শীঘ্রই প্রত্যাবর্তন হতে চলেছে এবং শেখ হাসিনার আগের থেকেও জনপ্রিয়তা অনেক বেশি থাকবে বাংলাদেশে এবং শেখ হাসিনার জয় জয়কার হবে। শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরে আসবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শেখ হাসিনাকে গ্রহণ করার জন্য এয়ারপোর্টে যাবে। এটা লিখে রাখেন। টাইম ম্যাগাজিনের এই ব্যাপারগুলো দেখে অনেকেই মনে করে টাইম ম্যাগাজিনের একটা জাদু আছে। আসলে কোইন্সিডেন্স নাকি বাস্তবতা কিছু বুঝাই যায় না। কোন রাষ্ট্রশাসকের ছবি যদি ১ বছর আগে দেয়, ১ বছর পরে সে রাষ্ট্রশাসকের পতন হয়ে যায়। এখন শেখ হাসিনার পতনের পরে যখন টাইম ম্যাগাজিনে শেখ হাসিনার নাম ছবি এসেছে, এই বিষয় নিয়ে যখন আলোচনা শুরু হয়ে গিয়েছে, সকলেই বুঝতে পেরেছে শেখ হাসিনার তো পতন হয়েই গিয়েছে। এখন মনে হয় শেখ হাসিনা প্রত্যাবর্তন হবে। সেটাই ১.৫ বছর পরে হতে চলেছে। কারণ আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনূসের উপর চাপ শুরু হয়ে গিয়েছে। আন্তর্জাতিকভাবে একটি ইনক্লুসিভ নির্বাচন দেওয়ার জন্য সকল দলের অংশগ্রহণে সেটার জন্য চাপ শুরু হয়ে গিয়েছে। ভারত মোটামুটি যত প্রভাবশালী দেশ আছে সকল দেশকে তাদের হাতে নিয়ে ফেলেছে। আমেরিকা বলেন, রাশিয়া বলেন, চীন বলেন, কূটনীতিকভাবে সকলে এখন ভারতের পাশে আছে। সেই কারণে ভারত এখন তার বর্ডারের আশেপাশেও অ্যাগ্রেসিভ মুভমেন্ট শুরু করে দিয়েছে অনেকদিন যাবত। সেটা আমরা ভালো করেই জানি। অলরেডি রাজনাথ সিং প্রতিরক্ষামন্ত্রী তিনিও কিন্তু যুদ্ধের হুমকি দিয়ে দিয়েছেন এবং ডক্টর ইউনূসকে মুখে লাগাম লাগাতে বলেছেন। তার মানে কি বোঝা যাচ্ছে? ভারত ফুল অ্যাগ্রেসিভ মোডে। ভারত সম্পূর্ণরূপে এখন শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে এবং আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে এবং ভরসা দিচ্ছে যে তোমরা ফ্রিডমলি রাজপথে নামো, রাজপথ দখল করো। অতিরঞ্জিত কিছু হলে, তোমাদের উপর গণহত্যা চালালে, গুলি করলে আমরা কিন্তু অ্যাকশনে যাব। আমরা বর্ডারের পাশে সৈন্য মোতায়েন করছি। অলরেডি শোনা গিয়েছে ২ লক্ষের কাছাকাছি ভারত এবং বাংলাদেশ সীমান্তের ওইখানেই ২ লক্ষের মতো সৈন্য মোতায়েন করে ফেলেছে ভারত। তার মানে পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে। শেখ হাসিনা সম্পূর্ণরূপে আন্তর্জাতিকভাবে সমর্থন পেয়ে গিয়েছে এবং ভারতের কাছ থেকেও সম্পূর্ণ সাপোর্ট এবং সমর্থন পেয়ে গিয়েছে। তাই যারা আওয়ামী লীগের কর্মী আছে তাদের এখন ভয়ের কোনো কারণ নেই। তারা যদি গ্রেপ্তারও হয় আন্দোলন করতে গিয়ে এবং লকডাউন পালন করতে গিয়ে, সেটার দায় দায়িত্ব শেখ হাসিনা সম্পূর্ণরূপে নিজে নেবেন এবং তার পরিবারেরও দায় দায়িত্ব শেখ হাসিনা নিজে নেবেন। সেটা তিনি অনেক আগে ক্লিয়ার করে দিয়েছেন। তাই এখন আওয়ামী লীগের কর্মীর পিছপা হওয়ার আর সুযোগ নেই। আর আওয়ামী লীগের কর্মীদের সাথে সম্পূর্ণরূপে একত্রিত হয়ে রাজপথে নামে বাংলাদেশের জনগণ। কারণ বাংলাদেশের জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলার মধ্যে এখন বাবা ব্যবসা নিয়ে, চাঁদাবাজি, টেন্ডারবাজি নিয়ে নিজেরা মারামারি করে অনেক মায়ের বুক খালি হচ্ছে। আওয়ামী লীগের কর্মীদের বুক খালি করছে এবং প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে অনেকে পালিয়ে যাচ্ছে। তারা কি ব্যবসা করবে? তাদের ডেইলি ইনকাম হয় ২,০০০ টাকা, চাঁদা দিয়ে ফেলতে হয় ১,০০০ টাকা। তারা ফ্যামিলি চালাবে নাকি দোকান ভাড়া দিবে? তার থেকেও ব্যবসা বন্ধ করে পালিয়ে যাওয়া ভালো। প্রত্যেকটা জায়গায় এই অবস্থা। দেশের গার্মেন্টস খাত বন্ধ হয়ে গিয়েছে, চিকিৎসা খাত শেষ, শিক্ষা খাত শেষ। দেশের আর কোন খাত ঠিক আছে? তার মানে সকল কিছু এখন শেখ হাসিনার অনুকূলে। সকল কিছু দেখেই বোঝা যাচ্ছে যে টাইম ম্যাগাজিন যেটা বলেছে এবং টাইম ম্যাগাজিন শেখ হাসিনার ছবি আসা মানে অসম্ভব হলো শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন হয়ে যাবে। সেটাই এখন 100% শিওর হয়ে গিয়েছে। শেখ হাসিনার প্রত্যাবর্তন জাস্ট সময়ের ব্যাপার। আমরা কিছু মাস এর মধ্যেই দেখতে পাবো শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন হয়ে গিয়েছে। মোটামুটি সকল সিমটম আমরা দেখতে পেয়েছি। তাই কেউ আর হতাশ হয়েন না। মোটামুটি এখন উৎফুল্ল হন, উজ্জীবিত হন। সকল কিছুই আমাদের অনুকূলে। জাস্ট শেখ হাসিনা যে সকল কর্মসূচি দিচ্ছে অডিও বার্তার মাধ্যমে আপনারা সেটা সুনিপুণভাবে পালন করুন। দেখবেন আপনাদের নেত্রী বাংলাদেশে খুব কম সময়ের মধ্যে এসে পৌঁছে যাচ্ছে। কারণ আমি কিছুদিন আগেও ভিডিও করেছি, শেখ হাসিনা চাইলে খুব তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসতে পারে, কিন্তু সকল কিছু সুনিপুণভাবে গুছিয়ে সকল কিছু ঠিকঠাক করে তিনি বাংলাদেশে আসবেন, যাতে বাংলাদেশের সাধারণ জনগণ এবং আওয়ামী লীগের কর্মী সুন্দরভাবে শেখ হাসিনাকে গ্রহণ করে। শেখ হাসিনা সেটার কারণে এতদিন অপেক্ষা করছেন, আরো কিছুদিন অপেক্ষা করবে সেই কারণে। তাই যেটা হবে সেটা খুব সুন্দরভাবে হবে, যা হোক একটু দেরিতে হোক কিন্তু সুন্দরভাবে হোক, সেটাই শেখ হাসিনা চাচ্ছে। তাই আপনারা আপনাদের যে মেইন কাজ, যে গুরু দায়িত্ব আছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য 13 তারিখ সুন্দরভাবে লকডাউন পালন করবেন, সেটা সুন্দরভাবে পালন করবেন এবং সকলকে এখন থেকে সংগঠিত করবেন। শেখ হাসিনা বলে দিয়েছে যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকবেন। এটাও কিন্তু মাথায় রাখতে হবে, কারণ শত্রুপক্ষ তারা ওত পেতে থাকবে আমাদেরকে হামলা করার জন্য। নিজেকে সেভ করার জন্য হলো কিছু না কিছু আপনাদের হাতে লাঠি বৈঠা কিছু না কিছু থাকতে হবে, তা না হলে তাদেরকে প্রতিহত করা যাবে না, তাদের সাথে মোকাবেলা করা যাবে না। এই সকল কিছু বিশ্বের রাজনীতি, আশেপাশের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি এবং ভারতের কূটনীতি দেখেই মনে হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তন মনে হচ্ছে খুব শীঘ্রই হতে চলেছে, কিছুদিনের মধ্যেই। তাই আপনারা আপনাদের কাজগুলো সঠিকভাবে করলেই মোটামুটি হয়ে যাবে শেখ হাসিনার
প্রত্যাবর্তন, শেখ হাসিনার প্রত্যাবর্তন 2.0 অনেকেই সুন্দর করে নাম দিয়েছে। বাস্তবতা 1971 সালে ওনার প্রথম প্রত্যাবর্তন হয়েছে বাংলাদেশে। এখন 2026 সালে বা 2025 সালের লাস্টে আবারও শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে বাংলাদেশে। সেটা আমরা সকলে আশা রাখতেই পারি। আমি অন্তত আশা রাখছি, আপনারাও আশা রাখতে পারেন। আপনাদের কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করেন রাজপথে, এবং শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরে আসবে সেটাও মনোবল আপনাদের মাঝে রাখতে হবে। হতাশ হওয়া যাবে না। আপনি হতাশ হবেন, আপনার পাশে আরেকজন যে আপনার সহযোদ্ধা আছে সেও হতাশ হবে, তার পাশে সহযোদ্ধা যে আছে সেও হতাশ হবে, তাহলে কিন্তু চলবে না। কেউ হতাশ হবেন না, সবাই উজ্জীবিত থাকেন। ইনশাল্লাহ এখন 50,000 নামবেন, সকল উজ্জীবিত থাকলে তার কিছুদিন পরে 1 লাখ নামবে, তারপরে 2 লাখ। এভাবে করে করে বাংলাদেশের সকল মানুষ রাজপথে নেমে যাবে। কাউকে দমানোর ক্ষমতা এই ডক্টর সরকারের নেই। কতজনকে মারবে, কতজনকে গ্রেপ্তার করবে, সম্ভব না। বাংলাদেশ আওয়ামী লীগের নিবেদিত প্রাণ এই সকল কর্মীদেরকে গ্রেপ্তার করে দাবিয়ে রাখা। 2 লাখ গ্রেপ্তার করলো, আরো 2 লাখ দাঁড়িয়ে যাবে, আবার 2 লাখকে জামিন দিতে হবে। এভাবে রিসাইকেল করে দমানো সম্ভব না। বাংলাদেশের লক্ষ লক্ষ আওয়ামী লীগের নিবেদিত কর্মী আছে, শেখ হাসিনাকে ভালোবাসে, শেখ হাসিনার জন্য রাজপথে প্রাণ দিতে প্রস্তুত। এটা সকলেই আমরা জানি। সে কারণে রুমিন ফারহানা সবসময় বলতেন যে বিএনপির একজন কট্টর সমর্থক আওয়ামী লীগের একজন নর্মাল সমর্থকের সমান। কেন বলতো? কারণ একজন নর্মাল সমর্থকও শেখ হাসিনার জন্য জীবন দিতে প্রস্তুত, রাজপথে নামতে প্রস্তুত। যা কিছু করা দরকার সবকিছুই করবে রাজপথে নেমে। সেটাই কিন্তু আপনারা সামনের দিনগুলোতে দেখতে পাবেন। এই আওয়ামী লীগকে দমানোর ক্ষমতা আগেও কারো ছিল না, এখনো কারো নেই। সামনে কিন্তু সকল কিছু প্রতিফলিত হবে। ধন্যবাদ সকলকে।